2010 সালের 1 মে ভোর 5টা বেজে 22 মিনিট নিউ ইয়র্ক পুলিশের ইমার্জেন্সি লাইনে আসা একটি ফোন কল। 23 মিনিট দীর্ঘ এই কলটি ছিল এক তরুণীর জীবনের শেষ আর্তনাদ। ফোনের ওপাশে থাকা অপারেটর বারবার জিজ্ঞেস করছিলেন তার লোকেশন, কিন্তু কোনো সাড়া নেই। শুধু শোনা যাচ্ছিল ধস্তাধস্তি আর চরম আতঙ্কিত এক অসহায় মেয়ের দৌড়ানোর শব্দ। এই ফোন কলটি ছিল 24 বছর বয়সী শ্যানন গিলবার্টের। কিন্তু পুলিশ তখনও জানত না এই ফোন কল আমেরিকার অপরাধের ইতিহাসের সবচেয়ে বড় এবং রোমহর্ষক এক অধ্যায় উন্মোচন করতে যাচ্ছে। শ্যাননকে খুঁজতে গিয়ে লং আইল্যান্ডের নির্জন ওশান পার্কওয়ের ঝোপঝাড় থেকে একে একে বেরিয়ে আসবে 11টি মানুষের কঙ্কাল আর পচা গলা লাশের সারি। এই ঘটনাটি কোনো সাধারণ সিরিয়াল কিলারের গল্প নয়, এটি এমন এক রহস্য যা আমাদের জেফ্রি অ্যাপস্টিনের সেই কুখ্যাত এপস্টিন ফাইলসের কথা মনে করিয়ে দেয়। এপস্টিনের দ্বীপে যেমন প্রভাবশালী আর ক্ষমতাধর ব্যক্তিদের অন্ধকার জগৎ আর অপরাধকে বছরের পর বছর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, লং আইল্যান্ডের এই গেটেড কমিউনিটির ভেতরেও কি ঠিক তেমনই কোনো হাই প্রোফাইল চক্র কাজ করছিল, যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমাজের এলিট শ্রেণীর মানুষেরা জড়িত ছিল? 2010 সালের মে মাসে শ্যানন গিলবার্ট যখন নিখোঁজ হন, সাফক কাউন্টি পুলিশ বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি। শ্যানন ছিলেন একজন এসকর্ট, মানে যারা টাকার বিনিময়ে কারো সাথে সময় কাটান। তার মা ম্যারি গিলবার্ট যখন পুলিশের কাছে গিয়ে কান্নাকাটি করছিলেন, তখন পুলিশের বড় কর্তারা বিষয়টিকে একজন ড্রাগ অ্যাডিক্ট মেয়ের নিখোঁজ হয়ে যাওয়া বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ম্যারি গিলবার্ট দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি জানতেন তার মেয়ে বিপদে পড়েছে। ম্যারির নিরন্তর চাপের মুখে অবশেষে 2010 সালের ডিসেম্বর মাসে পুলিশ অফিসার জন মালিয়া তার ব্লুকে নিয়ে ওক বিচের কাছে তল্লাশি শুরু করেন। 8 ডিসেম্বর ঝোপের ভিতর দিয়ে হাঁটার সময় কুকুরটি হুট করে থমকে দাঁড়ায়। সেখানে যা পাওয়া যায় তা দেখে পুলিশের রক্ত হিম হয়ে গিয়েছিল। একটি পচা গলা মরদেহ যা বস্তায় মোড়ানো ছিল। পুলিশ ভেবেছিল তারা শ্যাননকে খুঁজে পেয়েছে, কিন্তু কয়েকদিন পর যখন ফরেন্সিক রিপোর্ট এলো, দেখা গেল সেই মরদেহটি শ্যাননের নয়, বরং 24 বছর বয়সী মেলিসা বার্থেলেমির। তদন্ত এখানেই শেষ হয়নি। মাত্র 2 দিনের ব্যবধানে একই এলাকায় আরও 3টি লাশের সন্ধান পায় পুলিশ। প্রত্যেকের বয়স 20-এর কোঠায়, প্রত্যেকেই ছোটোখাটো গড়নের নারী এবং অদ্ভুতভাবে প্রত্যেকের লাশ একই কায়দায় বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। এই 4 জনকে ইতিহাসে দ্য গিগলোফার বলা হয়। এরা হলেন মেলিসা বার্থেলেমি, মেগান ওয়াটারম্যান, অ্যাম্বারলিন কস্টেলো এবং মৌরিন ব্রেইনার্ড বার্নস। এই লাশগুলো পাওয়ার পর লং আইল্যান্ডে আতঙ্কের ছায়া নেমে আসে। সাংবাদিক রবার্ট কোলকার তার বিখ্যাত বই লস্ট গার্লে উল্লেখ করেছেন, এই 4 জন নারীর জীবন ছিল প্রায় একই রকম। তারা সবাই দারিদ্র্য আর পরিস্থিতির শিকার হয়ে এই বিপজ্জনক পেশায় এসেছিলেন। খুনি খুব সচেতনভাবে এমন মানুষদের টার্গেট করেছিল যাদের নিখোঁজ সংবাদ সমাজ বা পুলিশ খুব একটা গুরুত্ব দেবে না। কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় 2011 সালের মার্চ মাসে। পুলিশ এবার যা খুঁজে পেল তা ছিল কল্পনারও বাইরে। সেখানে পাওয়া যায় জেসিকা টেলর নামের এক তরুণীর দেহ, যার শরীরের কিছু কাটা অংশ কয়েক মাইল দূরে ম্যানুরভিলে পাওয়া গিয়েছিল। এরপর পাওয়া যায় একটি 2 বছরের শিশু এবং তার মায়ের মরদেহ। এমনকি সেখানে একজন এশিয়ান পুরুষের মরদেহ উদ্ধার করা হয়, যাকে নারীর পোশাক পরিয়ে রাখা হয়েছিল। তদন্তকারীরা দেখলেন এটি কেবল একজন সিরিয়াল কিলারের কাজ নয়, এটি একটি পদ্ধতিগত কিলিং ফিল্ড। কিন্তু অদৃশ্যভাবে যে শ্যানন গিলবার্টকে খুঁজতে গিয়ে এই লাশের মিছিল পাওয়া গেল, তার কোনো হদিশ মিলছিল না। অবশেষে 2011 সালের ডিসেম্বর মাসে নিখোঁজ হওয়ার প্রায় 18 মাস পর ওক বিচের একটি জলাভূমি থেকে শ্যাননের কঙ্কাল উদ্ধার করা হয়। এখানেই শুরু হয় এই কেসের সবচেয়ে বড় কনস্পিরেসি থিওরি। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় শ্যাননের মৃত্যু কোনো হত্যাকাণ্ড নয়, বরং এটি একটি দুর্ঘটনা। তাদের যুক্তি ছিল শ্যানন হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং জলাভূমিতে আটকা পড়ে হাইপোথার্মিয়ায় মারা গেছেন। কিন্তু শ্যাননের পরিবার পুলিশের এই থিওরি মানতে রাজি ছিল না। এখানে একজন রহস্যময় ব্যক্তির আবির্ভাব ঘটে, ডক্টর পিটার হ্যাকেট। ওক বিচের ওই এলাকাটি ছিল একটি গেটেড কমিউনিটি, যেখানে প্রভাবশালীরা থাকতেন। শ্যানন নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ডক্টর হ্যাকেট শ্যাননের মা ম্যারি গিলবার্টকে ফোন করেন।
তিনি দাবি করেন শ্যানন সেই রাতে তার বাড়িতে গিয়েছিলেন এবং তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন, অথচ পরে পুলিশের কাছে তিনি এই কথা অস্বীকার করেন। কেন একজন ডাক্তার আগ বাড়িয়ে একজন নিখোঁজ মেয়ের মাকে ফোন করে মিথ্যা তথ্য দেবেন? কনস্পিরেসি আরও গভীর হয় যখন তৎকালীন পুলিশ চিফ জেমস বার্কের নাম সামনে আসে। জেমস বার্ক এই তদন্তে এফবিআইকে যুক্ত করতে সরাসরি মানা করে দিয়েছিলেন। পরে জানা যায় জেমস বার্ক নিজেই অপরাধ জগতের সাথে জড়িত ছিলেন। তিনি একজন এসকর্টকে মারধর করার অপরাধে জেল খাটেন। অভিযোগ ওঠে যে ওক বিচের ওই প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে সেক্স পার্টি হতো এবং জেমস বার্ক হয়তো সেই রাঘব বোয়ালদের বাঁচানোর চেষ্টা করছিলেন। শ্যাননের মা ম্যারি গিলবার্ট বিখ্যাত প্যাথোলজিস্ট ডক্টর মাইকেল ব্যাডেনকে দিয়ে শ্যাননের দ্বিতীয়বার ময়নাতদন্ত করেন। ডক্টর ব্যাডেনের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয় শ্যাননের গলার হাড় ভাঙা ছিল, যা একমাত্র শ্বাসরোধ করে মারলেই সম্ভব। এই রিপোর্টটি পুলিশের দুর্ঘটনা থিওরিকে পুরোপুরি ধূলিসাৎ করে দেয়। লং আইল্যান্ড সিরিয়াল কিলার কেসটি প্রায় 1 দশক ধরে ঝুলেছিল। কোনো ক্লু ছিল না, কোনো সন্দেহভাজন ছিল না, কিন্তু প্রযুক্তি বদলে দিল সব চিত্র। 2022 সালে এই কেসটি আবারও নতুন করে শুরু করা হয়। জিনিওলজি ব্যবহার করে খুনিকে ধরার জাল বিছানো হয়। তদন্তকারীরা একটি পুরনো তথ্য আবারও যাচাই করতে শুরু করলেন। 2010 সালে এক সাক্ষী জানিয়েছিলেন যে তিনি জেসিকা টেলরের নিখোঁজ হওয়ার সময় একটি শেভরোলে অ্যাভালাঞ্চ ট্রাক দেখেছিলেন। পুলিশ ওই এলাকার সমস্ত শেভরোলে ট্রাকের মালিকদের তালিকা তৈরি করে এবং সেখান থেকেই একটি নাম বেরিয়ে আসে, রেক্স হিউরম্যান। রেক্স হিউরম্যান ছিলেন ম্যানহাটনের একজন নামকরা আর্কিটেক্ট বা স্থপতি। 59 বছর বয়সে এই মানুষটি তার স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে খুব সাধারণ জীবনযাপন করতেন। প্রতিবেশীরা তাকে চিনত একজন শান্ত ঘর কোনো মানুষ হিসেবে, কিন্তু তার ডার্ক লাইফ ছিল শিউরে ওঠার মতো। তদন্তকারীরা রেক্সের ওপর গোপনে নজরদারি শুরু করেন। তারা দেখেন রেক্স নিয়মিত বার্নার ফোন বা সস্তা ফোন ব্যবহার করছেন এবং ডার্ক ওয়েবে গিয়ে গিলচো বিচ কিলার লিখে সার্চ করছেন। এমনকি তিনি ভিকটিমদের পরিবারের সদস্যদের ফোন করে তাদের মেয়ের শেষ মুহূর্তের যন্ত্রণার কথা বলে পৈশাচিক আনন্দ দিতেন। রেক্সকে ধরার জন্য পুলিশ এক অদ্ভুত চাল চালে। 2022 সালের জানুয়ারিতে রেক্স ম্যানহাটনের একটি ডাস্টবিনে একটি পিৎজার বক্স ফেলে দেন। পুলিশ দ্রুত সেই বক্সটি সংগ্রহ করে এবং সেখান থেকে পিৎজার অবশিষ্টাংশের ডিএনএ প্রোফাইল তৈরি করে। এরপর তারা ভিকটিমের লাশের বস্তায় পাওয়া চুলের ডিএনএর সাথে এটি মিলিয়ে দেখেন। 2023 সালের জুলাই মাসে ফলাফল আসে, ডিএনএ মিলে গেছে। রেক্স হিউরম্যানের গ্রেফতারের খবর মিডিয়ার হেডলাইন হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় 92টি লাইসেন্সকৃত বন্দুক এবং একটি গোপন সাউন্ড প্রুফ রুম খুঁজে পায়। তদন্তকারীদের ধারণা রেক্স তার বাড়িতেই অনেককে নির্যাতন করতেন যখন তার স্ত্রী শহরের বাইরে থাকতেন। রেক্সের ডিএনএর সাথে এখন মেলিসা, মেগান এবং অ্যাম্বারের খুনের সরাসরি প্রমাণ পাওয়া গেছে। তবে শ্যানন গিলবার্টের মৃত্যু নিয়ে রহস্য আজও কাটেনি। রেক্সকে গিলগো 4 বা প্রথম 4 জন ভিকটিমের হত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে, কিন্তু শ্যানন গিলবার্টের মৃত্যুর সাথে তার কোনো যোগসূত্র পুলিশ এখনও পায়নি। শ্যাননের মা ম্যারি গিলবার্ট তার মেয়ের বিচার দেখে যেতে পারেনি। 2016 সালে ম্যারির এক অন্য মেয়ে সারা গিলবার্ট সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে নিজের মাকেই হত্যা করেন। পুরো গিলবার্ট পরিবারটি যেন এক অভিশাপের কবলে পড়ে ধ্বংস হয়ে গেল। গিলগো বিচের এই ঘটনাটি কেবল একটি সিরিয়াল কিলার কেস নয়, এটি আমাদের সমাজ এবং বিচার ব্যবস্থার ব্যর্থতার এক বড় দলিল। এপস্টাইন ফাইলের মতো এখানেও অনেক প্রভাবশালীর নাম আড়ালে রয়ে গেছে। যদি শ্যানন গিলবার্ট একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে হতেন, তবে কি পুলিশ 10 বছর সময় নিত খুনিকে ধরতে? যদি পুলিশ চিফ জেমস বার্ক দুর্নীতিগ্রস্ত না হতেন, তবে কি আরও অনেক প্রাণ বাঁচানো যেত? এই প্রশ্নগুলো আজও লং আইল্যান্ডের মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। রেক্স হিউরম্যান এখন জেলখানায় তার বিচারের অপেক্ষায়। তার গ্রেফতারের মাধ্যমে অন্তত সেই 10 জন ভিকটিমের পরিবার দীর্ঘ 13 বছর পর একটু শান্তির নিঃশ্বাস নিতে পেরেছে। কিন্তু ওক বিচের সেই শান্ত সমুদ্রের পাড়ে আজও শ্যানন গিলবার্টের সেই কলটির কথা মনে করিয়ে দেয়। শ্যানন যেদিন মরার আগে পুরো পৃথিবীকে দেখিয়ে গিয়েছেন যে সাধারণ মানুষের চোখের আড়ালে কতটা ভয়ঙ্কর অন্ধকার লুকিয়ে থাকতে পারে। এপস্টাইন ফাইলের মতো এখানেও অনেক প্রভাবশালীর নাম আড়ালে রয়ে গেছে। লং আইল্যান্ডের এই রহস্যময় কেসটি নিয়ে আপনার মতামত কি?
আপনার কি মনে হয় শ্যাননের মৃত্যুর পেছনে রেক্স সিরম্যান ছাড়াও জেফ্রি এপস্টিনের মতো বড় কোনো ক্ষমতাধর চক্রের হাত ছিল? কমেন্টে আমাদের জানান। সাবধানে থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।